আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলমান। ইতোমধ্যে গণিত বিষয়ের মূল্যায়ন তোমাদের শেষ হয়েছে। আজ থেকে আমরা বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী ধারাবাহিকভাবে অভিজ্ঞতাগুলো নিয়ে আলোচনা শুরু করব। আশা করি তোমরা আমার সহজ ম্যাথ চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আজ আমরা অভিজ্ঞতা নং 7 এর বীজগাণিতিক রাশির জগৎ অভিজ্ঞতাটি নিয়ে আলোচনা করব। প্রথমে বীজগাণিতিক রাশির কিছু ইতিহাস নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা জানব যে এই বীজগাণিতিক রাশির জনককে, অর্থাৎ বীজগণিতের জনককে। এখানে তোমরা একজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ। ইনি একজন গণিতবিদ। ইনার নাম ছবির নিচে দেয়া আছে। গণিতবিদ আবু আবদুল্লাহ মুহাম্মদ মুসা আল খোয়ারিজমি। উনার জীবনকাল 780 থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে তার সম্পর্কে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, তার সম্পর্কে কিছু ইতিহাস দেওয়া আছে। সেটা প্যারাটা আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি, যাতে পরবর্তীতে যখন অঙ্কগুলো করাবো যাতে তোমরা অঙ্কগুলো করতে ইন্টারেস্ট পাও। আমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। সংখ্যা ব্যবহার করে নানা রকম গাণিতিক সমস্যা সমাধান করাও শিখেছি। এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিত সম্পর্কে জানব। বীজগণিত গণিত শাস্ত্রের প্রাচীন ও অন্যতম একটি মৌলিক শাখা। বীজগণিতের ইংরেজি শব্দ অ্যালজাব্রা। এই অ্যালজাব্রা শব্দটি একটি আরবি শব্দ আল জাবর থেকে এসেছে। শব্দটি 820 খ্রিস্টাব্দের দিকে বিখ্যাত ফার্সি গণিতবিদ আবু আবদুল্লাহ মুহাম্মদ মুসা আল খোয়ারিজমি 780 থেকে 850 পর্যন্ত তার জীবন সময়কাল, তার বিখ্যাত একটি বইতে ব্যবহার করেছিলেন। আল খোয়ারিজমি ছিলেন একাধারে গণিতজ্ঞ, ভূগোলবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তবে মূলত বীজগণিতের জন্যই তিনি সবচেয়ে বেশি আলোচিত। এজন্যই তাকে বীজগণিতের জনক বলা হয়ে থাকে। আমি তোমাদের যে প্যারাটি পড়ে শোনালাম, এখান থেকে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আসতে পারে বা এক কথায় উত্তর আসতে পারে, অথবা বিভিন্ন যে শিখনকালীন মূল্যায়ন হবে এই বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের আগে পর্যন্ত, সেই শিখনকালীন মূল্যায়নের তোমাদের এখান থেকে ছোট ছোট প্রশ্ন আকারে সংক্ষিপ্ত প্রশ্ন ধরতে পারে। সেক্ষেত্রে আমি বলবো তোমাদের এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। এই অংশটুকু এমসিকিউর জন্য, শর্ট কোশ্চেনের জন্য ভালোভাবে পড়ে মুখস্থ রাখতে হবে। এখন আমরা 150 নম্বর পৃষ্ঠায় যে খেলাটি আছে সেই খেলাটির নিয়মগুলো পড়ব এবং বোঝার চেষ্টা করব। খেলার নিয়মটি হলো, খাতায় তোমরা পছন্দ মতো একটি সংখ্যা লেখো। সংখ্যাটি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ বা যে কোনো কিছুই হতে পারে। এবার খাতায় লেখা তোমার পছন্দের সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করো। গুণফলের সাথে 30 যোগ করো। যোগফলকে 3 দ্বারা ভাগ করো। প্রাপ্ত ভাগফল থেকে তোমার পছন্দ করা সংখ্যাটি বিয়োগ করো। এখন তোমার বন্ধু যদি খেলাটি জানে, তাহলে সে তুমি যে বিয়োগফলটি পেয়েছো তা বলে দিতে পারবে। যদিও তোমার পছন্দের সংখ্যাটি তোমার বন্ধু জানে না, সে তোমাকে বলে দিতে পারবে বিয়োগফলটি হবে 10। এই বিয়োগফল 10 কিভাবে আসলো এবং বীজগাণিতিক রাশির মাধ্যমে সমাধান করে কিভাবে আমরা বিয়োগফল 10 পাবো, সেই সমাধানটি নিয়ে আমরা এখন আলোচনা করব, দেখব এবং বোঝার চেষ্টা করব। 150 পৃষ্ঠার যে খেলাটির নিয়মগুলো আমরা এতক্ষণ পড়লাম এবং বুঝলাম, সেই খেলাটির সমাধান আমরা এখন দেখব। বীজগাণিতিক রাশির ক্ষেত্রে অক্ষর প্রতীক ব্যবহার করা হয়। অক্ষর প্রতীকগুলো এ থেকে শুরু করে জেড পর্যন্ত যতগুলো বর্ণমালা আছে, সবগুলো বর্ণের স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার আমি আমার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারি। এই খেলাটি সমাধান করার জন্য আমি এক্স অক্ষরটি ব্যবহার করেছি।
সমাধানটি হলো, প্রথম যে কথাটি ছিল, তোমার পছন্দ মতো একটি সংখ্যা লেখো। মনে করি সংখ্যাটি এক্স, আমার পছন্দ মতো একটি সংখ্যা ধরেছি, সংখ্যাটি হচ্ছে এক্স। সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করতে বলা হয়েছে। 3 দ্বারা গুণ করতে বলা হয়েছে যেহেতু, তাহলে এক্সের সাথে আমরা 3 গুণ আকারে লিখব। ফলাফল আসবে 3x। গুণফলের সাথে 30 যোগ করতে বলা হয়েছে। গুণফল পেয়েছিলাম আমরা 3x। এই 3x এর সাথে 30 যোগ আকারে আমরা লিখব। এরপর যোগফলকে 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। যোগফলটি আমরা পেয়েছিলাম 3x প্লাস 30। এই 3x প্লাস 30কে আমরা 3 দিয়ে ভাগ করব। প্রাপ্ত ভাগফল থেকে পছন্দের সংখ্যাটি বিয়োগ করতে হবে। প্রাপ্ত ভাগফলটি হলো 3x প্লাস 30 বাই 3। সেখান থেকে আমার পছন্দের সংখ্যাটি ছিল x, সেটা বিয়োগ করে দিয়েছি। এখন আমরা লসাগু করব। ইতিমধ্যে তোমরা ভগ্নাংশের খেলা অধ্যায়টি ভালোভাবে পড়ে ষান্মাসিক মূল্যায়নের পরীক্ষাটি দিয়ে ফেলেছ। সেক্ষেত্রে যদি কোনো একটি ভগ্নাংশ থাকে এবং কোনো একটি পূর্ণ সংখ্যা থাকে, এই দুটি যখন আমরা লসাগু করব, স্বাভাবিকভাবে এই ভগ্নাংশের হরে যে থাকবে সেইটাই হচ্ছে আমাদের লসাগু হিসেবে আমরা বিবেচনা করব। তো এখানে লসাগু হচ্ছে 3কে 3 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 1 দিয়ে এই লবটিকে গুণ করলে হবে 3x প্লাস 30। এরপর আমরা সেখান থেকে একটা কথা জানি যে লসাগু পূর্ণ সংখ্যার সাথে গুণ হবে। তো লসাগু যদি পূর্ণ সংখ্যার সাথে গুণ হয়, 3 সাথে x গুণ হয়ে আমরা পাবো হচ্ছে 3x। পরবর্তীতে দেখো, প্লাস 3x এবং মাইনাস 3x যদি আমরা কেটে দেই, তাহলে শুধু থাকবে 30, লবে থাকবে 30, হরে থাকবে 3। 30কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 3 দশে 30। তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে 10। ঠিক এইভাবে ক্যালকুলেশন করে তোমার বন্ধুর পছন্দ করা সংখ্যাটি তুমি বলে দিতে পারবে। এখন আমরা বীজগণিতীয় প্রতীক এবং চলক নিয়ে কিছু কথা পড়ব। বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য হল অক্ষর প্রতীক ব্যবহার। অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, সংখ্যার গল্পে আমরা সংখ্যা প্রতীক বা অঙ্ক হিসেবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 ব্যবহার করেছিলাম। বীজগণিতে সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। তাছাড়া বীজগণিতে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়। আর ইংরেজি বর্ণমালাগুলোর ছোট হাতের অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। আশা করছি তোমরা এই প্যারাটুকু বুঝতে পেরেছ। 151 পৃষ্ঠায় একটি চিত্রের মাধ্যমে, অর্থাৎ গল্পের মাধ্যমে কিছু চিত্র তৈরি করা আছে এবং সেখানে বীজগাণিতিক রাশি কীভাবে ব্যবহার করা হয় তার ব্যাপারে বেশ কিছু নিয়ম বলে দেওয়া আছে, সেটি আমরা এখন দেখব। নিচের ছবিতে সামির ও অনন্যা দিয়াশালাইয়ের কাঠি দিয়ে ইংরেজি বর্ণ সি এর একটি প্যাটার্ন তৈরি করছে। প্রথম সি তৈরিতে সামির 3টি কাঠি, অর্থাৎ চিত্র যে 1 সেখানে আমরা গুণে দেখি 1, 2, 3, গল্পের সাথে মিল আছে, অর্থাৎ 3টি কাঠি ব্যবহার করেছে। অনন্যা সামিরের তৈরি করা সি এর সাথে আরও 3টি কাঠি দিয়ে চিত্র 2 এর মতো তৈরি করে। দেখো, সামির তৈরি করেছিল 1, 2, 3টি কাঠি দিয়ে একটা সি। অনন্যা তার সাথে আরও 3টি কাঠি যুক্ত করে 1, 2, 3 আরও আরেকটা সি এখানে তৈরি করে চিত্র নং 2 এর মতো আরেকটি চিত্র সে তৈরি করেছে। এইভাবে উভয় মিলে চিত্র নং 3 এবং আরও কিছু প্যাটার্নের আকৃতি তৈরি করতে থাকে। 3 নং চিত্রে প্রথম 3টি কাঠি সামির বসিয়েছিল, দ্বিতীয় যে 3টি কাঠি সেটা অনন্যা বসিয়েছিল এবং তৃতীয় যে কাঠি, এই 3টি কাঠি বসিয়েছিল দুজন মিলে। সেক্ষেত্রে চিত্র নং 1, 2, 3-এ আমরা কিছুটা প্যাটার্ন বা কিছুটা ছন্দ লক্ষ্য করছি। এই সময়ে তাদের বন্ধু অমিয়া আসে। সে প্যাটার্নটি লক্ষ্য করে বা দেখে সামির ও অনন্যাকে প্রশ্ন করে 6 নং চিত্রটি তৈরি করতে কতগুলো কাঠি লাগবে। তখন সামির এবং অনন্যা নিচের ছকটি তৈরি করে।
এই ছকটি কিভাবে আমরা বীজগাণিতিক রাশির মাধ্যমে সমাধান করব এবং সেক্ষেত্রে আমরা এখানে একটি প্যাটার্ন লক্ষ্য করব বা প্যাটার্ন কি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। 151 নম্বর পৃষ্ঠায় আমরা এতক্ষণ যে গল্পটি পড়লাম 3 বন্ধুর, সামির, অনন্যা এবং অমিয়া, সেই গল্পটি যদি পরীক্ষায় প্রশ্ন আকারে আসে তাহলে আমরা কিভাবে তার সমাধান করব সেটা এখন আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব। তোমাদের বইয়ে যে চিত্রটি আছে সেই চিত্রটির মতো করে আমি এখানে 3টি চিত্র এঁকে নিয়েছি, যেখানে প্রথম চিত্রে 3টি কাঠি রয়েছে, দ্বিতীয় চিত্রে 1 2 3 4 5 6টি কাঠি রয়েছে, 3 নম্বর চিত্রে 1 2 3 4 5 6 7 8 9টি কাঠি রয়েছে। এই কাঠিগুলোর ছন্দের ওপর কীভাবে বৃদ্ধি পেয়েছে এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করেছি আমরা। এই প্যাটার্নটির ওপর ভিত্তি করে আমরা একটি ছক তৈরি করেছি। এখানে ছকটি প্রথমটি হচ্ছে চিত্র নম্বর, এখানে চিত্র নম্বরগুলো দিয়েছি, কত নম্বর চিত্রে কয়টি কাঠির প্রয়োজন, প্রয়োজনীয় কাঠির সংখ্যা আমরা নিচে লিখেছি। তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 3টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 6টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 9টি। আমরা দেখতে পাচ্ছি চিত্র সংখ্যা যত তার সাথে যদি আমরা 3 গুণ করে দেই তাহলে ওই চিত্রের কাঠির সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা হবে 3 4 12টি, পঞ্চম চিত্রের কাঠির সংখ্যা হবে 3 5 15টি, ষষ্ঠ চিত্রের কাঠির সংখ্যা হবে 3 6 18টি, সপ্তম চিত্রের কাঠির সংখ্যা হবে 3 7 21টি, অষ্টম চিত্রের কাঠির সংখ্যা হবে 3 8 24, নবম চিত্রের কাঠির সংখ্যা 3 9 27 এবং 10তম চিত্রের কাঠির সংখ্যা হবে 3 10 30। এখন এই ছকটি তৈরি করার পর আমরা নিচে কিছু কথা লিখব, প্যাটার্ন আকারে প্রকাশ করব এবং এখানে অমিয়া যে বলেছিল ষষ্ঠ চিত্রে কাঠির সংখ্যা কতটি পাবো, আমরা সেইভাবে ষষ্ঠ চিত্রের কাঠির সংখ্যাটি এখানে বের করব। শুধু তাই না, এখানে 100তম চিত্রে যদি কাঠির সংখ্যা আমাদের কাছে চাই তাহলে 100তম চিত্রের কাঠির সংখ্যা আমরা কিভাবে বের করব সেটাও দেখব। ষষ্ঠতম চিত্রের কাঠির সংখ্যা কত সেটা আমরা এখানে ছকটি দেখেই বুঝতে পারি। ষষ্ঠ চিত্রের কাঠির সংখ্যা হলো 18টি, অর্থাৎ চিত্র নাম্বারের সাথে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 318 আমরা এখানে পেয়ে যাচ্ছি। প্যাটার্নের 6 নম্বর চিত্রে প্রয়োজনীয় কাঠির সংখ্যা 18টি, অর্থাৎ প্রয়োজনীয় কাঠির সংখ্যা সমান 3 গুণন চিত্রের নম্বর। চিত্রের নম্বরকে যদি আমরা n দ্বারা প্রকাশ করি বা n দ্বারা যদি প্রকাশ করা হয়, যেখানে n এর মান হচ্ছে প্রথম চিত্র 1, দ্বিতীয় চিত্রের জন্য 2, তৃতীয় চিত্রের জন্য 3, চতুর্থ চিত্রের জন্য 4, এভাবে যততম চিত্র আমরা চিন্তা করব বা যততম চিত্রে আমার কাঠির প্রয়োজন সেই তম চিত্রটাকে আমরা n এর মান হিসেবে বিবেচনা করব। তো অর্থাৎ প্রয়োজনীয় কাঠির সংখ্যার বীজগাণিতিক রাশি মনে রাখবা, যখনই আমরা একটা অজানা রাশি ব্যবহার করব তখনই সেটা বীজগাণিতিক রাশিতে পরিণত হয়ে যাবে। তাহলে প্রয়োজনীয় কাঠির সংখ্যার বীজগাণিতিক রাশি 3 × n সমান 3n। এরকম 100তম চিত্রে যদি কাঠির সংখ্যা আমাদের কাছে চায় তাহলে সেক্ষেত্রে 99তম চিত্র পর্যন্ত কতটি কাঠির প্রয়োজন এভাবে ছক করে সেটা আমার করার কোনো প্রয়োজন নেই। আমি সরাসরি এই বীজগাণিতিক রাশিতে n এর জায়গায় 100 বসিয়ে আমি 100তম চিত্রে যে প্রয়োজনীয় কাঠির সংখ্যা সেটা বের করতে পারবো। দেখো 100তম চিত্রের প্রয়োজনীয় কাঠির সংখ্যা 3 × 100 সমান কত 300টি। তাহলে আমরা খুব সহজেই বীজগাণিতিক রাশি ব্যবহার করে 100তম কেন, যদি 1000তম 3000তম চিত্র আমাদেরকে কতটি কাঠি প্রয়োজন বের করতে বলে তাহলে আমরা সেটা খুব সহজেই বের করতে পারবো। তাহলে আমরা জানলাম বীজগাণিতিক রাশির সাহায্যে খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে আমরা অনেক বড় বড় অঙ্কগুলো সমাধান করতে পারি। 153 নম্বর পৃষ্ঠায় একটি জোড়ায় কাজ আছে, যে জোড়াই কাজটি আমরা এতক্ষণ ধরে 151 নম্বর পৃষ্ঠার গল্পের উপরে যে সমাধানটি করলাম সেরকম একটি সমাধান। তো আমরা এখন প্রশ্নটি পড়ব, তারপর আমরা সমাধান করব। প্রশ্নটি হলো, সামিরা ও অনন্যার মতো দিয়াশালের কাঠি দিয়ে ইংরেজি F বর্ণের মতো প্যাটার্ন তৈরি করো। তারপর প্যাটার্নটিকে একটি ছকের মাধ্যমে দেখাও। ছক পর্যবেক্ষণ করে চিত্র ও প্রয়োজনীয় কাঠির সংখ্যার মধ্যকার সম্পর্ক একটি সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করো। সূত্রটি ব্যবহার করে 120তম চিত্রের কাঠির সংখ্যা নির্ণয় করো। 153 নম্বর পেজের F প্যাটার্নের যে সমস্যাটি সেটা এখন আমরা সমাধান করব। আমরা এখানে দেখতে পাচ্ছি
এফ বর্ণের যে প্যাটার্ন সেটার চিত্রটি আমি প্রথমে এখানে এঁকে নিয়েছি 3টি চিত্র। যেহেতু আমাদের সি প্যাটার্নের জন্য 3টি চিত্র ছিল, তাই আমরা এখানে এফ প্যাটার্নের জন্য 3টি চিত্র এঁকে নিয়েছি। 1 নম্বর প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4টি কাঠি। 2 নম্বর প্যাটার্নে এখানে হিসাব করে দেখো 1 2 3 4 5 6 7 8টি। একই রকমভাবে 3 নম্বর যে প্যাটার্ন আছে, এই 3 নম্বর প্যাটার্নে যে আমরা 3টা এফ লিখেছি, 3টা এফ লিখতে আমাদের মোট 12টি কাঠি লেগেছে। তোমরা এই চিত্র দেখেই বুঝতে পারছো যে প্রতিটি চিত্রে তার চিত্র নম্বরের 4 গুণ করে কাঠির সংখ্যা আমাদের লেগেছে। তাহলে চিত্রের নম্বর, প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4, দ্বিতীয় চিত্রে 4 দুগুণে 8, তৃতীয় চিত্রে 3 4 12, চতুর্থ চিত্রে 4 4 16, পঞ্চম চিত্রে 4 5 20, ষষ্ঠ চিত্রে 4 6 24, সপ্তম চিত্রে 4 7 28, এভাবে অষ্টম চিত্রে 4 8 32, নবম চিত্রে 4 9 36 এবং দশম চিত্রে 4 10 40টি কাঠি প্রয়োজন। পরীক্ষার হলে এই ধরনের সমস্যা আসলে প্রথমে আমরা এভাবে চিত্র আঁকবো, তারপর ছকটি তৈরি করব। ছকটি আমি এখানে 10তম চিত্র পর্যন্ত প্রয়োজনীয় কাঠির সংখ্যা এঁকেছি। এখন তোমরা ইচ্ছে করলে এখানে কমও নিতে পারো, অর্থাৎ 8তম 9তম বা 5তম নিতে পারো। তবে প্রশ্নের মধ্যে যদি উল্লেখ করে দেওয়া থাকে যে ছকে 10তম চিত্র পর্যন্ত কাঠির সংখ্যা দেখাও, সেক্ষেত্রে তোমাদের 10তম চিত্র পর্যন্ত কাঠির সংখ্যা বের করতে হবে। এরপর ছকের নিচে আমাদের লিখতে হবে প্যাটার্নটির বীজগাণিতিক রাশি সমান 4 × n, অর্থাৎ 4n মানে চিত্রের যে নাম্বার, সেই চিত্রের নাম্বারের সাথে আমরা যদি 4 গুণ করে দিই তাহলে আমরা প্রয়োজনীয় কাঠির সংখ্যা আমরা পেয়ে যাব এখানে। এরপর এটি হচ্ছে আমাদের নির্ণয় নীতি, এভাবে লিখতে হবে যে এটি আমাদের নির্ণয় নীতি। তাহলে যদি আমাদের 120তম চিত্রে প্রয়োজনীয় কাঠির সংখ্যা চায়, আমাদের প্রশ্নের মধ্যে চেয়েছে যে 120তম চিত্রের কাঠির সংখ্যা কত, সেক্ষেত্রে আমরা এই বীজগাণিতিক রাশিটি ব্যবহার করে খুব সহজেই 120তম চিত্রের কাঠির সংখ্যা বের করতে পারবো। আমাদের লিখতে হবে 120তম চিত্রে প্রয়োজনীয় কাঠির সংখ্যা 4 × 120, অর্থাৎ n এর জায়গায় 120 বসাবো। আমরা লিখব 480টি, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় কাঠির সংখ্যা হচ্ছে 480টি। আশা করছি তোমরা এই 153 নম্বর পেজের যে জোড়ায় কাজটি সেটা তোমরা সবাই খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত লাইক ও সাবস্ক্রাইব করে দাও এবং নতুন নতুন ক্লাসের নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। কথা হবে আগামী ভিডিওতে।